হ্যালো এভরিওয়ান, দেখুন টিউমার বা সিস্টের নাম শুনলে কিন্তু আমাদের আতঙ্ক বা ভয় সবারই হয়। যে কোনো ধরনের সিস্ট বা টিউমার হলে আমরা প্রথমত টেনশন মাথায় আসে যে এটা ক্যান্সার হবে না তো, এরকম একটা চিন্তা ধারা মাথায় আমাদের সবার মধ্যে আসে, কি ছেলে কিংবা মেয়ে হোক না কেন। স্পেশালি দেখা গেছে ফিমেলদের ক্ষেত্রে সিস্টের বা টিউমারের ভাগটা কিন্তু বেশি হয়। যেমন ওভারিতে সিস্ট প্রচুর হয়, বিভিন্ন ধরনের সিস্ট হতে পারে ওভারিতে, ব্রেস্টে সিস্ট বা ফাইব্রয়েড হয়। সেরকম আরেকটা ইম্পর্টেন্ট সিস্ট হয়, সেটা ভ্যাজাইনাল ক্যানেলে একটা সিস্ট হয়, যেটা প্রাইভেট পার্টে হয় এবং এর জন্য প্রচুর সমস্যাও হয়। প্রচুর পেশেন্ট আমাদের কাছে দেখাতে আসে, অনেক পেশেন্ট ডেসপারেট হয়ে অপারেশন অবধি করে নেয়। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি, ভ্যাজাইনাল ক্যানেলের সিস্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। কিছু পেশেন্ট, ম্যাক্সিমাম কিছু পেশেন্ট আমাদের কাছে এই প্রবলেম নিয়ে আসছে ইদানিং, এবং দেখা যাচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে। আজকের ইম্পর্টেন্ট টপিকটার নাম হচ্ছে ভ্যাজাইনাল সিস্টটা কি, ভ্যাজাইনাল সিস্টের টাইপ কি, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সিস্ট কি। ইয়াংদের ক্ষেত্রে বা বিফোর ম্যারেড কোন ধরনের সিস্ট বেশি হতে পারে, আফটার ম্যারেজ বা আফটার বেবি বার্থ বা ডেলিভারি কোন ধরনের সিস্ট সব থেকে বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কী ধরনের সিস্ট বেশি হয়, এবং সিস্ট হলে আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট আমাদের কি আছে যেটা সিস্টকে কমানোর জন্য, তার সাথে সাথে আমাদের ইনভেস্টিগেশন কি আছে, এবং অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি আছে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, সিস্ট মানে হচ্ছে, আমরা যদি এক বাক্যে বোঝাতে যাই তাহলে সিস্ট হচ্ছে একটা স্যাক ল্যাগ, এর মধ্যে জল থাকে। সিস্ট কমপ্লিটলি একটা বিনাইন নন ক্যান্সারাস একটা টিউমার বলতে পারেন, বা একটা স্যাক বলতে পারেন। এটা কোনোদিনও ক্যান্সার হতে পারে না, হবে না ক্যান্সার কোনোদিনও। একটা গ্রোথ থাকে। যদি এটা ভ্যাজাইনাল ক্যানেলে থাকে তাহলে এটা ভ্যাজাইনাল সিস্ট আমরা বলবো। টাইপ কি কি থাকে সিস্টের? 6 ধরনের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ আছে, কিন্তু দুটো রেয়ার টাইপ, 4টে টাইপই সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু আমি 6টা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথম যে ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুশন সিস্ট বা এপিডার্ময়েড সিস্ট বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে বার্থোলিন সিস্ট। 3 নাম্বারটা হচ্ছে গার্টার ডাক সিস্ট। 4 নাম্বার মুলারিয়ান সিস্ট। 5 নাম্বার এন্ডোমেট্রিওসিস সিস্ট। 6 নাম্বার স্কিনিস ডাক্ট সিস্ট। এই 6টা সিস্ট ভেরি ইম্পর্টেন্ট ভ্যাজাইনাল ক্যানেলে হয়। সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। দেখুন, সব থেকে বেশি যদি আমি পার্সেন্টেজ ধরতে যাই তাহলে দেখা যায় 20 থেকে 25% ইনক্লুশন সিস্টটা বা এপিডার্ময়েড সিস্ট সব থেকে ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। ইনক্লুশন সিস্ট বা এপিডার্ময়েড সিস্টটা কখন বেশি, কাদের ক্ষেত্রে বেশি হয়? স্পেশালি আফটার ম্যারেড। বিফোর ম্যারেড এটা সাধারণত খুব কমই দেখা যায়। তার কারণটা কি, আফটার ম্যারেড যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে বেসিক্যালি এই ধরনের প্রবলেমটা দেখা যায়। তার মানেটা কি, নর্মাল ডেলিভারি সিজার যাদের হয়নি, নর্মাল ডেলিভারি যাদের হয়েছে, ফার্স্ট বেবির ক্ষেত্রে এটা হয়। যদি দেখা যায় যে প্রথম বেবির ক্ষেত্রে হয়েছে তখনই স্পেশালি আমরা কিন্তু এই প্রবলেমটা বেশি দেখতে পাই। কি হয় সাধারণত, যদি দেখা যায় এমনিতে প্রাইমারি গ্রাভিডা বা ফার্স্ট বেবির ক্ষেত্রে কি হয়, এপিসিওটমি করা হয়। এপিসিওটমি দু সাইডে কিন্তু কাটা হয়। তার কারণটা হচ্ছে ফার্স্ট বেবির ক্ষেত্রে ভ্যাজাইনাল ক্যানেলটা অনেক সময় ফার্স্ট বেবির ক্ষেত্রে হেড এক্সট্রাকশন হয় না, তার জন্য দু সাইডটা কেটে একটু বড় করা হয় যেন ইজিলি মাথাটা বেরিয়ে যায়। কিংবা কোনো রকম সার্জারি যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে ইনক্লুশন সিস্টটা বেশি হয়। তার মানে ইনক্লুশন সিস্ট কাদের ক্ষেত্রে বেশি হয়? যাদের এপিসিওটমি করা আছে বা কোনো ট্রমা আছে, কোনো ইনজুরি বা কোনো সার্জারি এর আগে হয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু স্পেশালি ইনক্লুশন সিস্ট বা এপিডার্ময়েড সিস্টটা দেখা যায়। লোকেশন কি, স্পেশালি হচ্ছে লোয়ার ব্যাক, ভ্যাজাইনাল অলে সব থেকে বেশি দেখা যায়। স্পেশালি কি কারণে এটা হয়? স্কিন সেল ট্র্যাপড হয়, স্কিন সেলটা ওই জায়গাতে ইনজিওর্ড হয়, স্পেশালি যেহেতু ইনজুরির জন্য আঘাত লাগার জন্য হয়। কোন সময় হয়? চাইল্ড বার্থ বা সার্জারির ক্ষেত্রে এটা দেখা যায়। এই ধরনের যদি সিস্ট দেখা যায় তাহলে ম্যাক্সিমাম আমাদের কি ধরনের সিমটম রোগীরা নিয়ে আসবে? প্রথম যে ইম্পর্টেন্ট সিমটম নিয়ে আসবে সেটা হচ্ছে স্মল এবং একটা পেনলেস বাম্প, পেনলেস একটা ছোট্ট বাম্প বা সিস্ট টাইপের একটা বা টিউমার টাইপের একটা বা গুল্লির মতো একটা আসবে, ফোলার মতো একটা নিয়ে আসবে, সেটা কমপ্লিটলি পেনলেস। এটা মেবি ইনফ্লামড হতে পারে বা নাও হতে পারে। তার মানে ইনক্লুশন সিস্ট ভেরি ইম্পর্টেন্ট আফটার নর্মাল ডেলিভারি বা যদি কোনো সার্জারি হয়ে থাকে বা ট্রমা হয়ে থাকে। এটা স্পেশালি হয় আফটার ম্যারেড। 20 থেকে 30% মেয়েদের ক্ষেত্রে বেশি হয়।
এটা হচ্ছে ইনক্লুশন সিস্ট। 2 নম্বর হচ্ছে বার্থোলিন সিস্ট। বার্থোলিন সিস্ট 2% হয়, সাধারণত বয়স যদি ধরি তাহলে 20 বছর থেকে 40 বছর মহিলারাই বেশি এফেক্টেড এই প্রবলেমটা হয়। তার কারণটা কি, এটা স্পেশালি কি হয়, এটা হয় স্পেশালি ওপেনিং দ্য ভ্যাজানাল ক্যানেল। বার্থোলিন যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডটাতে সিস্টটা হয়। এই গ্ল্যান্ডটা নরমালি কাজ কি, লুব্রিকেন্ট করা, ভ্যাজানাল ক্যানেলকে লুব্রিকেন্ট বা ভিজিয়ে রাখা। এটা সাধারণত বার্থোলিন গ্ল্যান্ডটা সিক্রেশন হয় ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, বেশি সিক্রেশন এবং বেশি সিক্রেশন হয়, তার কারণ স্টিমুলেশন হওয়ার জন্য ভ্যাজানাল ক্যানেলটা লুব্রিকেন্ট থাকে। তো স্পেশালি এটা কেন হচ্ছে, কারণ কি, তার কারণটা হচ্ছে ব্লকেজ অফ গ্ল্যান্ড ডাক্ট ডিউ টু কি হয়, ম্যাচিওর কিছু ইনফ্লামেশনের জন্য, কিছু ইনফেকশনের জন্য হয়। স্পেশালি কি ইনফেকশন, ইকোলাই কোনো ইনফেকশন বা কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কোনো ইনফেকশন, গোনোরিয়াল বা ক্যালামাইডিয়া কোনো ইনফেকশনের জন্য স্পেশালি এটা দেখা যায়। বেসিক্যালি এটা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থেকে, এটা বেসিক্যালি দেখা যায় বার্থোলিন সিস্টটা। এটা কি ধরনের সিমটম নিয়ে আসে, এটা পেনলেস লাম্প থাকে, অনেক সময় পেন থাকতে পারে, যদি সোয়েলিং বা ইনফ্লেম থাকে অনেক সময় পেন কিন্তু থাকতে পারে, হিস্ট্রি আমাদের পেন অনেক সময় দিতে পারে রোগীরা। এবার হচ্ছে গাটার ডার্ক সিস্টটা কি, 10 থেকে 15%, 10 থেকে 15% পেশেন্টের এটা বেশি হয়। সাধারণত এটা দেখা যায় ইয়াং গার্লদের, স্পেশালি ইয়াং গার্ল, রিপ্রোডাক্টিভ এজ যারা আছে 13 বছর থেকে শুরু করে স্টার্ট থেকে এটা সবার মোটামুটি দেখতে পাওয়া যায় গাটার ডার্ক সিস্ট, স্পেশালি আপার ভ্যাজানাল ওয়ালে দেখা যায়। কেন এটা হয়, বেসিক্যালি এটা হয় ডেভেলপমেন্টাল একটা রেমন্যান্ট ফ্রম দ্য এমব্রায়োনিক টিস্যু। তার মানেটা কি, তার মানে আমাদের যখন পেটের মধ্যে আমরা মায়ের থাকি, মেয়েরা যখন থাকে, কিছু টিস্যু কিন্তু ফিটাল এমব্রায়োনিক টিস্যু থাকে, সেটা অটোমেটিক বা যখন পৃথিবীতে আসার সময় সেটা অটোমেটিক আস্তে আস্তে ক্ষয়ে যায়, কিন্তু কিছু কিছু মেয়ের ক্ষেত্রে সেটা থেকে যায়। সেটা থাকার জন্যই একটা ডেভেলপমেন্টটা ডিলে হয় এবং কিছু ছিটে ফোটা থাকার জন্য এই ধরনের একটা সিস্ট স্পেশালি দেখা যায়। এটা স্মল এবং পেইনলেস থাকে এবং দেখা যায় 10 থেকে 15% মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। সাধারণত দেখা যায় 13 বছর থেকে শুরু করে 22-25 বছর অবধি মেয়েদের ক্ষেত্রে বেশি এই সিস্টের মধ্যে সব থেকে বেশি এফেক্টেড হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে মুলারিয়ান সিস্ট। মুলারিয়ান সিস্টটা যে কোনো জায়গায় ভ্যাজানাল ওয়ালে হতে পারে, স্পেশালি এটা মুলারিয়ান ডাক্ট থেকে হয়। মুলারিয়ান ডাক্ট যদি বলি কি, মুলারিয়ান ডাক্টটা হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ পুরো সিস্টেমটা, যখন একটা ফিটাস বা একটা বাচ্চা মায়ের পেটে থাকে, ওই মুলারিয়ান ডাক্ট থেকেই কিন্তু ওই মুলারিয়ান ডাক্ট থেকে ইউটেরাস, ওভারি, তার সাথে সার্ভিক্স পুরোটা তৈরি হয় আফটার বার্থের আগে ওটা মুলারিয়ান ডাক্ট নামে থাকে। যদি জন্মের পর দেখা যায় মুলারিয়ান ডাক্টে কোনো রকম ভাবে এমব্রায়োনিক কিছু টিস্যু থেকে গেছে, জন্মগত কিছু টিস্যু থেকে গেছে, তার জন্য কিন্তু এটা প্রবলেম, ডেভেলপমেন্টাল একটা ডিলে থাকে এবং ডেভেলপমেন্টাল ডিলের জন্য এই ধরনের একটা টিউমার বা সিস্ট আমরা দেখতে পাই। স্পেশালি তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। দেখা যায় যে মোস্টলি এটা দেখা যায় টিনেজ এবং রিপ্রোডাক্টিভ এজ মহিলাদের ক্ষেত্রে সব থেকে বেশি আমরা বেশি দেখতে পাই এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও সব থেকে বেশি দেখা যায় এই প্রবলেমটা। তো মুলারিয়ান সিস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা সিস্ট, স্পেশালি যে কোনো ধরনের যে কোনো ওয়ালে হতে পারে ভ্যাজানাল ক্যানেলে। এটা স্পেশালি হয় মুলারিয়ান ডাক্ট থেকে, স্পেশালি দেখা যায় একটা এমব্রায়োনিক টিস্যু থাকার জন্য সেটা ডেভেলপমেন্টাল ডিলে থাকে, তার জন্য এই প্রবলেমটা আসে। 5 নাম্বার হচ্ছে এন্ডোমেট্রিওসিস সিস্ট। তার মানেটা কি, দেখুন এন্ডোমেট্রিওসিস নিয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, আমি পরে আলোচনা করবো এন্ডোমেট্রিওসিস নিয়ে। অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে। এন্ডোমেট্রিওসিস একটা সিভিয়ার একটা প্রবলেম। তার মানেটা কি, তার মানে হচ্ছে যদি দেখা যায় যে যেটা নর্মালি যেটা ইউটেরাসের মধ্যে যেটা কোষ, যেটা সেল যেটা থাকে, যেটা এন্ডোমেট্রিয়াম যেটা আছে, যেটা এন্ডোমেট্রিয়ামটা ক্ষয় হয়ে মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, যদি কোনো কারণবশত এন্ডোমেট্রিয়ামটা ভ্যাজানাল ওয়ালে থেকে যায়, ভ্যাজানাল ওয়ালে থাকার জন্য একটা সিস্ট আকার নিয়ে নেয়, সেটা যদি হয় সেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। লোকেশন স্পেশালি কি, ভ্যাজাইনাল ক্যানেলের লোকেশন থাকে। কজেস কি, এন্ডোমেট্রিয়াল একটা কজেস এন্ডোমেট্রিয়ামের জন্য এটা হয়। সিমটম কি হতে পারে, একটা ট্রিমেন্ডাস পেইনফুল একটা পেন থাকে কোন সময়টা, ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, এবং ইভেন ব্লিডিং হতে পারে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়টা, ওই সময়টা। তার কারণটা কি, মেনস্ট্রুয়েশন যে সেলটা করে, এন্ডোমেট্রিয়াম যে সেলটা করে, সেই সেলটাই কিন্তু ভ্যাজাইনাল ক্যানেলে থাকে, সেটার জন্যই কিন্তু ক্ষয়টা হয়। তার মানে যে কোনো জায়গায় ব্লিডিং টাইমটাতে সেই সেলটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু হয়। তার মানে প্রত্যেক মাসে এন্ডোমেট্রিয়ামটা ক্ষয় হবে এবং প্রত্যেক মাসে ব্লিডিং এবং ব্যথা কিন্তু সব থেকে বেশি দেখা যায়। এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস
সিস্ট বলা হয়। স্কিনিস ডাক্টটা কি? স্কিনিস ডাক্ট স্পেশালি ইনফ্যান্টদের এবং চিলড্রেনদের দেখা যায়, স্পেশালি এটা বেসিক্যালি দেখা যায়। এটা কি হয়, এটা বেসিক্যালি নর্মালি কিন্তু ভেরি ভেরি রেয়ার একটা সিস্ট বলতে পারেন। এটা আমরা সাধারণত ভ্যাজানাল ক্যানেলে অ্যাকচুয়াল না, এটা ইউরেথ্রাল রিজনে, ইউরেথ্রাল জাস্ট ওপেনিং অফ ইউরেথ্রাতে একটা সিস্ট থাকে এবং এটা কোনো পেনলেস কমপ্লিটলি থাকে, কোনো পেন থাকে না। অনেক সময় ইউরিন করার সময় একটা বার্নিং সেন্সেশন থাকে, একটা পেনলেস, এবং সেকেন্ডারি ইনফেকশন হলে অনেক সময় পেন কিন্তু আসতে পারে। তার মানে টোটাল 6 ধরনের সিস্ট ভেরি ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে ভ্যাজানাল ক্যানেলের ইম্পর্টেন্ট জন্য। আমি একবার রিক্যাপ করে নিচ্ছি কি ধরনের সিস্টের কথা বললাম। ইনক্লুশন সিস্ট বা এপিডার্ময়েড সিস্ট ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আফটার ম্যারেড। এটা নর্মাল ডেলিভারি বা যে কোনো ধরনের ভ্যাজানাল ক্যানেলে যদি কোনো সার্জারি থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়। বার্থোলিন সিস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিস্ট। বার্থোলিন গ্ল্যান্ড যদি ব্লক করার জন্য এটা বেসিক্যালি হয়, এটা স্পেশালি হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা ইকোলাই থেকে। গার্টার ডাক সিস্ট, এটা 10 থেকে 15% ক্ষেত্রে দেখা যায়, স্পেশালি ইয়াংদের ক্ষেত্রে এটা বেশি হয়, রিপ্রোডাক্টিভ এজে সব থেকে বেশি হয়। মুলারিয়ান সিস্টটা হচ্ছে কি, মুলারিয়ান ডাক, যখন ডাক থেকে এই সিস্টটা বেসিক্যালি দেখা যায়। তা এন্ডোমেট্রিওসিস কি, এন্ডোমেট্রিয়াম জমে জমে কিছু সিস্ট তৈরি করে, ওটা থেকে হয়। এবং স্কিনিস ডাক সিস্টটা হচ্ছে রেয়ার, এটা ইউরেথ্রাল ওপেনিং এ একটা সিস্ট থাকে। তো যে কয়েকটা সিস্টের কথা বললাম ভেরি ইম্পর্টেন্ট সিস্ট বলতে পারেন, স্পেশালি ভ্যাজানাল ক্যানেলে। এবার আমরা আলোচনা করব ঘরোয়া কি ট্রিটমেন্ট এই সিস্টের জন্য আছে। দেখুন, সিস্ট প্রথম কথা হচ্ছে এটা নিয়ে কোনো রকম অ্যাংজাইটি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কোনো রকম সেকেন্ডারি, সাধারণত খুব কমই ইনফেকশন হওয়ার চান্স থাকে। যদিও হয় এটা ওষুধ নর্মালি খেলেও সেরে যায়, কোনো রকম ক্যান্সারাস প্রবলেম আসার কথা কমপ্লিটলি নয়। তো আমরা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট এই সিস্ট প্রবলেম সলভ করার জন্য। প্রথম যে ইম্পর্টেন্ট সিস্ট, একটা হোয়াট সিস বাথ একটা দেবো। তার আমরা একটা নরম, একটা গরম, হালকা গরম একটা বেসিনের মধ্যে 10 থেকে 15 মিনিট বসে থাকবো। 2 থেকে 3 বার, মিনিমাম 2 বার অবশ্যই সারাদিনের মধ্যে একটা বসে থাকবো। যদি আমি মনে করি তাহলে সেটার মধ্যে একটা ক্যালেন্ডুলা, অল্প মাদার টিনচারও আমি দিতে পারি। হোমিওপ্যাথি মেডিসিন ক্যালেন্ডুলা মাদার টিনচার দিলে ইনফেকশনটা প্রচুর কমায়। যদি আমি মনে করি তাহলে 1 গ্লাস জলে 2.5 ml, 1 গ্লাস ফুল জলে আমি যদি ডোজ মনে করি 1 গ্লাস ফুল জলে 2.5 ml আমি ক্যালেন্ডুলা মাদার আমি দিতে পারি। সেই হিসাবে 2 থেকে 3 চিপি ক্যালেন্ডুলা মাদার একটা বেসিনে, একটা পাত্রের মধ্যে দিয়ে সেখানে যদি আমি বসি তাহলে ইনফেকশনটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করা যায়। এটা কেন আমি করব, স্পেশালি ইনক্রিজ ব্লাড ফ্লো। আমি যদি ওয়ার্ম বাথ দিই তাহলে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। তার সাথে কি হবে, তার সাথে ড্রেনেজ হওয়ার চান্সটা বেশি থাকবে এবং রিডিউস পেন এবং সোয়েলিং এবং ইনফেকশন। ভেরি ইম্পর্টেন্ট, রিডিউস পেন, সোয়েলিং এবং ইনফেকশন। তার মানে ওয়ার্ম সিজ বাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল ওই জায়গাতে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করা। আমি এটা কোনো রকম ভাবে ভ্যাজানাল ইনসাইডে আমি দেবো না, জাস্ট অনলি ওভার দ্য সিস্টের ওপরে একটা অ্যাপ্লিকেশন আমি দেবো। কি করে দেবো, একটা তুলো দিয়ে, একটা হাইজেনিক তুলো দিয়ে ওই জায়গাটা একটু মুছে দেওয়ার মতো আমি করব। এটা কেন করব, এটা অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং রেডনেস এবং ইনফ্ল্যামেশন কমায়। এবং কখন থাকবো আমি, যদি দেখা যায় আমি ডিরেক্টলি কোনো রকম ভাবে দেবো না, আমি চেষ্টা করব যে হালকা উষ্ণ গরম জলের মধ্যে মিক্সড করে, এবং যদি দেখা যায় কোনো ইরিটেশন বা বার্নিং হচ্ছে আমি সঙ্গে সঙ্গে উইথড্র করবো, আমি দেবো না। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল। পিওর অ্যালোভেরা আমরা বাড়িতে, অনেকজনের বাড়িতে আমরা পাওয়া যায়, সে পিওর অ্যালোভেরা জেল আমি যদি ওই জায়গাতে অ্যাপ্লিকেট করি অন্তত 2 থেকে 3 বার, তাহলে অনেকটা ইনফেকশন কন্ট্রোল হবে, অনেকটা ইনফ্লামেশন কন্ট্রোল হবে এবং পেন, রেডনেসটা কিন্তু অনেকটা কমবে। এটা আমরা মাথায় রাখতে হবে। 4 নম্বর হচ্ছে একটা গার্লিক অয়েল, রসুনের একটা গার্লিক অয়েল। প্রথম কথা হচ্ছে গার্লিক একটা ন্যাচারাল এর মধ্যে একটা নট ইনফ্ল্যামেটরি একটা প্রোডাক্ট আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা প্রপার্টি আছে। আমরা যদি গার্লিক দিই তাহলে অবশ্যই এটা ন্যাচারালি এটা যে ইনফ্লামেশন বা ইনফেকশন আছে সেটা কন্ট্রোল করবে, সোয়েলিংটা কমাবে, পেইনটা কমবে। এটা অবশ্যই আমরা গার্লিক দিলে সব থেকে বেশি। এবং আমরা চেষ্টা করব এটা একটা গরম, হালকা উষ্ণ গরম জলের মধ্যে আমি মিক্সড করে সেটা আমি করব এবং আমি এক্সটার্নালি অ্যাপ্লাই করবো, কোনো রকম ভাবে ইন্টারনালি অ্যাপ্লাই করব না। 5 নাম্বার হচ্ছে যে ওয়্যার লুজ কটন আন্ডারওয়্যার। তার মানেটা কি, তার মানে হচ্ছে যে আমরা যে আন্ডারওয়্যারটা পরবো অবশ্যই যেন সুতি এবং পিওর কটন থাকে। ওই জায়গাটা যদি কটন না পরি তাহলে আমরা ইরাপশন হয়ে সেকেন্ডারি ইনফেকশন আসতে পারে। 6 নম্বর অ্যাভয়েড সিনথেটিক প্রোডাক্ট। সিনথেটিক আমরা ওয়্যার আমরা অ্যাভয়েড করবো, তার কারণ সে সোয়েটকে বিল্ড আপ করতে পারে এবং প্রবলেমটা সেকেন্ডারি ইনফেকশনটা কিন্তু বাড়তে পারে। 7 নম্বর হচ্ছে কিপ ক্লিন এবং ড্রাই। আমরা চেষ্টা করতে হবে জায়গাটা পরিষ্কার এবং ড্রাই করে রাখা। ড্রাই থাকলে ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু কম থাকবে।
8 নাম্বার হচ্ছে আমরা খাবারের মধ্যে কি করব, খাবারের মধ্যে ভিটামিন এ জাতীয় ভিটামিন সি জাতীয় ফুড আমি বেশি বেশি করে খাবো। তার মানে কি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অক্সিডেন্ট এর মধ্যে আছে এবং অ্যান্টি ইনফেকশন কন্ট্রোল করে এবং তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ারকে গ্রো করে। এতে আমাদের কিন্তু ইনফেকশন কন্ট্রোল হওয়া বা ফিসটা তাড়াতাড়ি কিন্তু সারাবে। অ্যান্ড ভিটামিন এ জাতীয় খাবার এবং ভিটামিন সি জাতীয় খাবার আমরা অবশ্যই খাবো এই প্রবলেমটা দূর করার জন্য, স্পেশালি অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্টের জন্য। এবার 9 নাম্বার হচ্ছে যে আমরা অবশ্যই কিন্তু প্রসেস ফুড বা রেড মিট টাইপের ফুড কিন্তু অ্যাভয়েড করবো। তার কারণ কি, এর মধ্যে একটা ইনফ্লামেটরি প্রপার্টি আছে, ইনফ্লামেটরি পার্টিকেলস আছে, ইনফ্লামেশন করার বেশি চান্স থাকে এবং নট অনলি ওটা এবং সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। তো প্রসেস ফুড, অয়েলি ফুড, স্পাইসি ফুড এগুলো টোটালি আমি অ্যাভয়েড করবো এই প্রবলেমটা দূর করার জন্য। তার সাথে সাথে আমি কি করব, তার সাথে সাথে আমি চেষ্টা করব যে কনস্ট্যান্ট আমি আন্ডারওয়্যার না পরা, স্পেশালি বাড়িতে যদি থাকি কনস্ট্যান্ট আন্ডারওয়্যার না পরার চেষ্টা করব। 10 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ডিউরিং পিরিয়ডিক্যাল টাইমস স্পেশালি অনেকজন কাপড় ইউজ করে, যদিও এখন অনেক কমে গেছে, সেটা কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। তার কারণ এটা কমপ্লিটলি নন হাইজেনিক এবং এটা করতে গেলে সেকেন্ডারি ইনফেকশনটা আরও হওয়ার চান্স থাকবে। দ্বিতীয় হচ্ছে আমি চেষ্টা করব সেই প্যাড নেওয়ার যে প্যাডটার মধ্যে হাইজেনিক প্রপার্টি, হাইজেনিক ইউজটা বেশি আছে, সেই প্যাডটা আমি ইউজ করার চেষ্টা করব। অনেকজন কি করে একটা প্যাড সারাদিন চালিয়ে নেয়, সেটা কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা আরও বেশি থাকবে। চেষ্টা করা যাবে প্যাড অন্তত 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি প্যাড কোনো রকম ভাবে রাখা যাবে না। ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা পরে নতুন প্যাড কিন্তু ইউজ করতে হবে। তার সাথে সাথে আন্ডারওয়্যার ইউজ অন্তত সব দিনে 2 বার থেকে 3 বার আন্ডারওয়্যার চেঞ্জ করতে হবে, স্পেশালি ডিউরিং পিরিয়ডিক্যাল ডিসচার্জের সময়। 11 নম্বর হচ্ছে লিউকোরিয়াল ডিসচার্জ যখন হবে তখন অবশ্যই আমি একটা ট্রিটমেন্টের মধ্যে থাকবো, না হলে সেকেন্ডারি ইনফেকশন হয়ে আরও প্রবলেম কিন্তু আসতে পারে। 12 নম্বর সেটা ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স আমি চেষ্টা করব যে ওটা প্রোটেকশন ইউজ করা এবং অবশ্যই হাজবেন্ডকে বলতে হবে সেক্সুয়াল তার প্রাইভেট পার্টটা যেন অবশ্যই তার মধ্যে ক্লিন করে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স, তার কারণ তার মধ্যে সেকেন্ডারি ইনফেকশন থাকলে এই প্রবলেমটা কিন্তু আরও বেশি বাড়তে পারে। তো টোটাল যে ঘরোয়া ট্রিটমেন্টগুলোর কথা বললাম, ভেরি ইম্পর্টেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট, এগুলো যদি আমরা প্রথম থেকে মানি তাহলে এই প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিস্টটা সম্পূর্ণভাবে সারবে। ইনভেস্টিগেশন আমি কি করতে পারি, একটা প্রথম ইনভেস্টিগেশন যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমি একটা লোকালি দেখতে পারি যে সিস্টটা কি অবস্থায় আছে। তার সাথে আমার যদি আরও ডাউট হয় তাতে একটা আমি সিবিসি করতে পারি, সিবিসি করে ইনফেকশনটা বা ইনফ্লামেশনটা দেখতে পারি। একটা ইউএসজি বা সিটি স্ক্যানও আমি করতে পারি ওই সিচুয়েশনে যে কি অবস্থায় আছে। আর তেমন কোনো ইনভেস্টিগেশন সেরকম নেই। লাস্টলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি করব, দেখুন হোমিওপ্যাথিক্যালি সিস্ট ইজ এ গুড রেমেডি, প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু কেসটেকিং বা টোটালিটি অফ সিমটম ডেফিনেটলি প্রয়োজন আছে। সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ না দিলে কোনো রকম ভাবে এই প্রবলেম কোনোদিন সারতে পারে না এবং আমরা চেষ্টা করতে হবে অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট হিসেবে যদি আমরা এগোই তাহলে 100% এই প্রবলেম সলভ হবেই। আমি কিছু কিছু সিস্ট মেডিসিনের নাম বলবো, সিস্টের নাম উল্লেখ করে করে, কিন্তু এটি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি, অন্য ওষুধও হতে পারে, কিন্তু তার জন্য অবশ্যই আপনারা যদি এই প্রবলেমে ভুগেন তাহলে একটা কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কিন্তু ওষুধ খেতে পারেন। আরও বিভিন্ন প্যাথিতে ওষুধ হতে পারে, কিন্তু যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে ডিসকাস করবো। যেমন ইনক্লুশন সিস্টের ক্ষেত্রে কি কি ওষুধ ভালো আসতে পারে, ক্যালকেরিয়া ফ্লুওর, সাইলেশিয়া, আর্নিকা, হিপারসালফ, থুজা, গ্রাফাইটিস, লিডাম্পাল, হাইপেরিকাম, এই ধরনের ওষুধ আসবে। তার কারণটা কি, ইনক্লুশন সিস্ট স্পেশালি হয় আফটার সার্জারি বা আফটার নর্মাল বাথ, মানে ওই জায়গাতে ইনজুরি হলে বেশি হয়, তার মানে ইনজুরিক্যাল কিছু মেডিসিন আমাকে দিতে হবে। আর্নিকা, রুটা, তার সাথে আমাদের লিডাম্পাল, হাইপেরিকাম, হিপারসালফ, এগুলো ধরনের ওষুধ আমি দিলে খুব তাড়াতাড়ি রেসপন্স করবে। বার্থোলিন সিস্টের ক্ষেত্রে কি হবে, বেলেডোনা, মার্কসল, রুটা, ক্যালকেরিয়া কার্ভ, এই ধরনের মেডিসিন আমরা দেখেছি খুবই ভালো রেসপন্স করে, লোয়ার পোটেন্সি খুব ভালো কাজ করে। তারপরে গাট আর ডার্ক সিস্টের মধ্যে কি ভালো ওষুধ আছে, কোনিয়াম ম্যাক্স, সিপিয়া, ক্যালকেরিয়া ফ্লুওর, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া ফস, এগুলো ধরনের কিছু মেডিসিন আছে, খুবই ভালো রেসপন্স আমরা দেখেছি এবং দারুণ কাজ করে। এন্ডোমেট্রিওসিস সিস্ট যার মধ্যে আছে তার মধ্যে কি কি ওষুধ আছে, ল্যাকেসিস খুব ভালো কাজ করে, তার সাথে এপিসমেল ভালো কাজ করে, সেবাইনা খুব ভালো কাজ করে, তার সাথে ক্যালকেরিয়া ওয়াস খুব ভালো কাজ করে, পালসিট্রিলা খুব ভালো কাজ করে, তার সাথে হেমামালিস খুব ভালো কাজ করে, ফসফরাস খুব ভালো কাজ করে, এক্সেট্রা এক্সেট্রা। যে ওষুধগুলো টোটালি বললাম প্রত্যেকটা সিস ধরে, সেগুলো কমপ্লিটলি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। আলাদা মেডিসিন অন্য ডাক্তারের ক্ষেত্রে আসতে পারে, আমি পুরো এই ওষুধগুলো আমি আইডিয়া পেয়েছি একজন টোটালিটি বা কেস্ট্রিকিং করে এবং অ্যান্টিমায়াজমেটিক করে আমি পেয়েছি। এবং স্কিন যেটা সিস্ট হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে স্পেশালি অনেক ড্রাগ আমাদের আছে,
থুজা, গ্রাফাইটিস, তার সাথে মেড্রাইনাম, খুবই ভালো ভালো রেসপন্স আমরা দেখেছি। তো আমি টোটাল যে ওষুধগুলোর কথা বললাম, এগুলো ওষুধগুলো খেতে গেলে অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে খেলে সব থেকে বেশি ভালো হয়, কিংবা কোয়ালিফাইড ডাক্তারকে আপনি দেখান, দেখুন আপনার সিস্টের প্রবলেম ডেফিনেটলি সারবে, 100% সারবে। তো আজকে আপাতত এইটুকুই। আপনি ঘরোয়া ট্রিটমেন্টের দিকে নজর রাখুন। ঘরোয়া ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভ্যাজিনাল সিস্ট কমানোর জন্য। তো সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, তাহলে পুরো পরের ভিডিওটা আমি আবার ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। ডেফিনেটলি আপনাদের আমি পরের ভিডিও বলে আমি নিজেকে সবাইকে হ্যাপি করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।